শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। ঘড়িতে তখন রাত 2:13। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ে চলেছে সন্ধে থেকেই। জানলার কাঁচে জল জমেছে, মাঝে মাঝে হালকা বাতাসে পর্দাগুলো দুলে উঠছে। ডাইনিংটায় ঘন কালো অন্ধকার। রজত চলে যাওয়ার পর থেকে বেডরুমে রাতে আর শুতে যায় না সীমা। এই ডাইনিংয়ের সোফা কাম বেডেই কাটিয়ে দেয় রাত। প্রতিদিনের মতো আজও চোখে ঘুম নেই। এতদিন বাড়ি ভর্তি লোকজন ছিল। শ্রাদ্ধ শান্তির কাজ মিটতেই একে একে ফিরে গেছেন সবাই নিজের বাড়িতে। আজ সকাল পর্যন্ত সীমার মাও ছিল ওর কাছে। জোর করেই মাকে বাড়ি পাঠিয়েছে বিকেলে। যেতে চায়নি, সঙ্গে করে মেয়েকে নিয়ে যেতে চেয়েছিলেন। রাজি হয়নি সীমা। বাকি জীবনটা যখন একাই কাটাতে হবে, তখন এখন থেকেই অভ্যাস করা উচিত। এই এত বড় ফ্ল্যাট, ওর গোছানো সংসার ছেড়ে কোথায় যাবে ও? ছেলেটাকে মায়ের সঙ্গেই পাঠিয়ে দিয়েছে। ওইটুকু বাচ্চা, ওর সামনে মন খুলে কাঁদতেও পারছে না সীমা। অন্ধকারে থাকতে থাকতে চোখটা অভ্যস্ত হয়ে গেছে। ইজি চেয়ারটায় শরীরটা এলিয়ে দিয়ে ভবিষ্যতের চিন্তায় মগ্ন সীমা। হাতে ধরে থাকা রজতের ছবিটাকে বুকের কাছে টেনে নিয়ে মনে মনেই বলতে থাকে ও, কেন রজত, কেন? কতবার বলেছিলাম তোমায় আসতে বাইক চালাতে, আমার কথা নাই বা ভাবলে? নিজের এই একরত্তি ছেলেটার কথা তো ভাবতে পারতে বলো? কি করে একা হাতে মানুষ করবো ওকে আমি? তোমার টাকা পয়সা, ফিক্সড ডিপোজিট, এমনকি ইন্স্যুরেন্সের কাগজপত্র কিচ্ছু আমার কাছে নেই। কোথায় রাখতে তাও জানা নেই। বলো বলো, আমি কি করব? কোথায় খুঁজবো? বলো রজত, বলো। নিঃশব্দে চোখ থেকে জল গড়িয়ে পড়ে সীমার। মানুষ যখন হঠাৎ করে চলে যায়, শুধু শোক আর কষ্টই রেখে যায় না, রেখে যায় একটা অজানা জীবনের দায়ভার। সীমার স্বামী চলে গেছে, রেখে গেছে অসীম শূন্যতা আর অসহায় এক সন্তান। সীমা জানে না কোথায় রাখা আছে টাকা পয়সা, ব্যাংকের নথি, ইন্স্যুরেন্সের কাগজ। সব যেন অন্ধকারে লুকিয়ে রাখা। জীবনের সমস্ত ভার যেন হঠাৎ করে কাঁধে এসে পড়েছে সীমার। কিভাবে ছেলেকে মানুষ করবে, কিভাবে চালাবে সংসার, কিছুই স্পষ্ট নয় ওর কাছে। হঠাৎ হওয়া শব্দে চমকে ওঠে সীমা। মাথা ঘুরিয়ে তাকায় বাথরুমের দিকে। বাথরুমের ভিতর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসে কানে। কেউ যেন আস্তে আস্তে কথা বলছে বাথরুমের ভিতরে। প্রথমটায় মনের ভুল ভাবে সীমা। চোখ দুটো বন্ধ করে মাথাটা এলিয়ে দেয়। আচমকাই শব্দ করে খুলে যায় বাথরুমের দরজাটা। আটকে ওঠে সীমা, দমটা বন্ধ হয়ে আসে।
ধীরে ধীরে উঠে দাঁড়ায়। শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছে না, কিন্তু ক্রমশ বাড়ছে। বাথরুমের দরজার দিকে এগিয়ে গেল সীমা। পৌঁছেই বাথরুমের লাইটটা জ্বেলে ভালো করে চেক করলো ভিতরটা। সবকিছুই স্বাভাবিক। আবারও নিজের মনের ভুল ভেবে দরজাটা টেনে বন্ধ করে দিয়ে ফিরে এলো সোফার কাছে। কিন্তু আবারও ওই শব্দটা ফিস ফিস করে কানের কাছে বাজতে থাকলো সীমার। এবার আর দরজাটা খুলল না সীমা, বরং বাথরুমের দরজায় কান ঠেকিয়ে শোনার চেষ্টা করলো। স্পষ্ট শোনা যাচ্ছে ভেতরে কেউ একটা কিছু বলছে, কিন্তু কি বলছে কিছুই বুঝতে পারছে না ও। দরজাটা খুলে ফেললো সীমা। আলো না জ্বালিয়ে চিৎকার করে বলে উঠল, কে 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 ওখানে? বলো বলো, কে কে ওখানে? আমি আমি জানি, আমি জানি নিশ্চয়ই কেউ আছো। বলো কে? হঠাৎই বাথরুমের আলোগুলো নিজে থেকেই জ্বলে উঠল, সাথে একটা বিকট শব্দ। কিছু একটা পড়ে গেল বাথরুমের ভিতরে। সীমা চিৎকার করে পেছনে ছিটকে পড়ে গেল মেঝেতে। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল হাতে ধরে থাকা ছবিটা। বাথরুমের দেওয়ালের ওপর কার যেন ছায়া নড়ে উঠল। আলোটা অনবরত দপদপ করতে করতে শব্দ করে নিভে গেল। ভয়ে চিৎকার করে উঠল সীমা, আর পর মুহূর্তেই জ্ঞান হারালো। স্যার, উনি আবার এসেছেন। হাতে ধরে থাকা ম্যাগনিফাইং গ্লাসটা চোখের আরেকটু কাছে ধরে বেশ গুরুগম্ভীর গলায় উত্তরটা এলো টেবিলের অপর প্রান্ত থেকে। কে? ওই ভদ্রলোক স্যার, মৃণাল বাবু। হাত থেকে ম্যাগনিফাইং গ্লাসটা নামিয়ে রেখে চশমাটা ভালো করে একবার পরে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে ও বলল, আবার মৃণাল বাবু? সত্যি এই লোকটা না, ভূতের চেয়ে ওর প্রেজেন্স বেশি রেগুলার। ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। দরজার বাইরেই জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন মৃণাল বাবু। মাসে একবার করে এই চেম্বারে ওনার আসা চাই। আসলে রুদ্রর ওপর বড্ড ভরসা ওনার। রুদ্র কে? রুদ্র সেন। পেশায় যে ঠিক কি সহজে বোঝা যায় না। কেউ বলে প্যারাসাইকোলজিস্ট, কেউ বলে জ্যোতিষী, এমনকি বাস্তুশাস্ত্র নিয়েও তার যথেষ্ট গভীর জ্ঞান। জীবিকা হিসাবে সে মূলত এসব নিয়েই কাজ করে। মানুষ আসেন ঘর বাড়ির অশুভ প্রভাব কাটাতে, জন্মকুণ্ডলীর বিশ্লেষণ করাতে, কিংবা জীবনের সমস্যার দিশা পেতে। কিন্তু এসবের বাইরেও রুদ্রর একটা নেশা আছে। সে ভূত প্রেতের অস্তিত্ব খোঁজে, অশরীরী রহস্যের গভীরে ডুব দিতে ভালোবাসে। ভূত তাড়ানো ওর হবি। কেউ ডাকবে আর সে ছুটে যাবে না, এমনটা একেবারেই হবে না। কখনো শহরের প্রান্তে কোনো ফাঁকা ফ্ল্যাটে, আবার কখনো বা কোনো এক প্রত্যন্ত গ্রামে অভিশপ্ত কোনো মন্দিরে। খোঁজ চলতে থাকে অনবরত। আসলে অতি প্রাকৃতিক বা অদেখা জগতের রহস্য খোঁজাই তার কাজ। বয়স ৩৫-এর কাছাকাছি, উচ্চতা মাঝারি, চেহারায় অদ্ভুত দৃঢ়তা, চোখ দুটো খুব তীক্ষ্ণ, যেন কারোর মনের ভেতরে ঢুকে পড়তে পারে। লোকচক্ষুর আড়ালে থাকা রহস্যকে উদ্ঘাটনের নেশা তাকে আলাদা করে তোলে বাকিদের থেকে। সাধারণ মানুষ যেখানে ভয় পেয়ে দূরে সরে যায়, রুদ্র ঠিক সেখানে দাঁড়িয়ে প্রশ্ন করে, কেন?
কিভাবে আর কারা। রুদ্র নিজে যেমন রহস্যময়, তার আগমনও তেমনি। সে ঠিক কোথা থেকে এসেছে, কিভাবে এই জগতে পা রাখলো, কেউ জানে না। অতীত নিয়ে সে কখনো কোনো কথা বলে না, শুধুই কাজে মন দেয়। স্যার স্যার গতকাল রাতে আবার আবার দরজাটা এমন শব্দ করলো, মনে হলো কেউ ধাক্কা মারছে। দরজা ধাক্কা খায়নি মৃণাল বাবু, বর্ষার জল লেগে কাঠ ফুলে গেছে। আর জানেনই তো, হিগস বোসন অর্থাৎ ঈশ্বরকণা, সেটা আবিষ্কার হয়ে গেছে। কিন্তু ওই ভূতের ধাক্কা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। কিন্তু জানালার বাইরে একটা ছায়া দেখেছিলাম, নিঃসন্দেহে মানুষের না। মনে আছে আমি শেষবার বলেছিলাম, মন যদি মানে অন্ধকারও ভূত হয়ে যায়। আচ্ছা একবার ভাবুন তো, অন্ধকারের গভীরতাটাই কি একমাত্র ভয় নয়? আর ছায়া, সে তো তৈরি হয় আলোয়। বাই দা ওয়ে, আপনি আলো পেলেনই বা কোত্থেকে অন্ধকারে? কথাগুলো শুনেই মৃণালবাবুর মুখে সত্যিই যেন অন্ধকার ঘনিয়ে এলো। উনি যে প্রত্যেকবারই ভূত দেখেন, কিছুতেই বিশ্বাস করাতে পারছেন না এই লোকটাকে। ওনার মনের অবস্থা বুঝতে পেরে শেষ পর্যন্ত একটু নরম হয়ে উল্টো দিকের মানুষটিকে বলল রুদ্র, দেখুন, একদম জেনারেল সায়েন্স। আপনি বা আমি যখন আমরা ভয় পাই, তখন শরীরে অ্যাড্রিনালিন সেক্রেশন বেড়ে যায়। তখন কান একটু বেশি শুনতে চায়, চোখ কিছুটা কল্পনা করে। এই তো আমরা ছোটবেলায় লাইফ সায়েন্সে পড়েছি, তাই না? আর শোনেননি, বিজ্ঞান বলেছে হ্যালুসিনেশন শুরু হয় ব্রেনের হাইপার অ্যাক্টিভিটিতে। আপনি শুনছেন, দেখছেন, কিন্তু ওগুলোর বাস্তব কোনো অস্তিত্বই নেই। মানে মানে আমি যা দেখেছি সব মনের খেলা। না না না, আমি তাই বলতে চাইনি। মানে আপনার মন মিথ্যে বলে না, কিন্তু ভয়ের সময় মনটা খুব দারুণ একটা লেখক হয়ে ওঠে, গল্প বানায়, ডায়লগ সাজায়, আর আপনাকে বিশ্বাস করায় যে এটাই সত্যি। একটু ভ্যাবাচাকা খেয়ে গেল মৃণালবাবু। কিছুতেই বিষয়টা বিশ্বাস করতে চাইল না। কিন্তু স্যার, কিন্তু আপনিই তো বলেন সব কিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা হয় না। অবশ্যই, কিন্তু সব ভূতকেও তো আর যুক্তি ছাড়াই বিশ্বাস করা যায় না। দেখুন, ভূতের ভয় যদি আপনাকে ঘুমোতে না দেয়, তাহলে সেটা কিন্তু ভূত নয়, ওটা হচ্ছে স্ট্রেস। আর স্ট্রেসের ওষুধ ভূতের ঝাড়ফুঁক না, সময়, বই আর পর্যাপ্ত ঘুম, বুঝলেন? সামনে রাখা ঠান্ডা কফিটাতেই একবার চুমুক দিয়ে মৃণালবাবুর জন্য সদ্য আনা গরম চাটা তার দিকে এগিয়ে দিল রুদ্র। তারপর বলল, চায়ের কাপেও কিন্তু ছায়া পড়ে মৃণাল বাবু। কখনো কি মনে হয়েছে ভূত ঢুকেছে? না স্যার, ওটা তো নিজের ছায়া। তাই তো বলি, আমরা যা ভয় পাই অনেক সময় সেটাই আমাদের প্রতিফলন। নিজেকে চিনুন আগে, অন্ধকারের দিকে এগিয়ে যান, দেখবেন ভয় আপনি আপনি পালাবে। জানেন স্যার, আমার স্ত্রীও বলে আমি শুধু শুধুই ভয় পাই। ঠিকই বলেন। এবং স্ত্রীদের 6টা ইন্দ্রিয় থাকে, পঞ্চ ইন্দ্রিয়ের ওপরেও একটা। আসল সত্য টের পাওয়ার ক্ষমতা রাখেন ওনারা। আর হ্যাঁ, এসেছেন যখন, প্রেসক্রিপশন তো নিয়ে যেতেই হবে। আজ একটা হোমওয়ার্ক দিলাম আপনাকে, কেমন? বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করে নিজেকে বলবেন, আমি ঠিক আছি। বিশ্বাস করুন, এটা ভূতের চেয়েও বেশি কাজ করে। মিলিয়ে নেবেন। ধন্যবাদ। একটা ছোট্ট করে ধন্যবাদ দিয়ে ঘর থেকে হাসি মুখে বেরিয়ে গেলেন মৃণালবাবু। আপাতত 1 মাসের জন্য এটাই যথেষ্ট। ওনাকে বেরিয়ে যেতে দেখেই এগিয়ে এলো রুদ্রর অ্যাসিস্ট্যান্ট। তারপর বলল, স্যার, একটা কথা জিজ্ঞাসা করি?
রুদ্র কফি কাপটা নামিয়ে চোখ তুলে বলল, হুম, বলো। মৃণালবাবু তো প্রায়ই আসেন, আপনি প্রতিবার ওনাকে ফেরত পাঠিয়ে দেন। আপনি কি করে বোঝেন ওর দেখা ভূতটা আসলে কিছুই না? মানে আপনি মানুষ দেখে কিভাবে বুঝে যান যে কে ঠিক আর কে ভুল? একটু হেসে চোখটা জানলার বাইরে রাখে রুদ্র। মানুষের চোখ, হাত আর কণ্ঠ নিজেই বলে দেয় যে সে সত্যি বলছে না মনের গল্প শোনাচ্ছে। মানে? দেখো, যে সত্যি ভয় পায় তার চোখে একটা কুয়াশা থাকে, যেন নিজের দেখা জিনিসটাই সে বিশ্বাস করতে পারছে না। কিন্তু যারা নিজেদের কল্পনায় ভয় তৈরি করে, এই যেমন মৃণাল বাবু, তাদের চোখে থাকে দৃঢ়তা, যেন সে নিজেই নিজেকে বিশ্বাস করাতে চাইছে যে সে যা বলছে সেটা সত্যি। তাহলে স্যার মৃণালবাবুর চোখে আপনি সেটা দেখেছেন? দেখেছি, অফকোর্স দেখেছি। উনি ভয় পান ঠিকই, কিন্তু ভয়টা দেখা থেকে না, ভয়টা হবে ভেবে। মানে ওনার ভয়টা ভবিষ্যতের কল্পনায় জন্মানো। একটা আওয়াজ, একটা ছায়া, একটা ধরো নড়াচড়া, সব কিছুর মধ্যেই না উনি ভূত খুঁজে বের করার চেষ্টা করেন। আর সেটা মানসিক চাপের লক্ষণ, অতি ইন্দ্রিয় অনুভূতির নয় কিন্তু সেটা। তার মানে উনি নিজেই ভূত খুঁজতে বেরোন, ভূত ওনাকে খুঁজে বার করে না। ঠিক বলেছ। উঠে দাঁড়ায় রুদ্র, তারপর হাতে তুলে নেয় ওর সবথেকে প্রিয় স্ফটিকের বলটি। তারপর সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে ও বলে ওঠে, ভূতের দেখা পাওয়ার চেয়ে ভয় পাওয়ার চর্চা অনেক বেশি হয়। আমি শুধু সেই চর্চাটা থামাতে চাই। গত কয়েকদিন ধরে সীমা এক অদ্ভুত মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। একটা ভয়, একটা অবিশ্বাস আর এক রাশ অস্থিরতা যেন চেপে বসেছে ওর উপর। অথচ সীমা কিন্তু ভূতে বিশ্বাস করে না, তবু প্রতিদিন ওই একই অভিজ্ঞতা। বাথরুমের দরজায় আড়াল থেকে ফিসফিস শব্দ, কখনো জলের কল এমনি খোলা, আর মাঝরাতে কেউ যেন মাটিতে পা টেনে টেনে হাঁটে, ফিসফিস করে কি সব কথা বলে। বিগত 10 দিনের এইসবই ঘটনা মনে মনে চিন্তা করছিল সীমা। এতটাই ভয় পেয়ে আছে যে ছেলেকেও ফিরিয়ে নিয়ে আসতে পারছে না বাড়িতে। সেই সময়েই রান্নাঘর থেকে ওর রান্নার দিদি সুমিত্রা চেঁচিয়ে ওঠে, বৌদি, ও বৌদি, কি গো চুপ করে বসে আছো? শরীর খারাপ নাকি? না, ওই একটু চিন্তা। কেন চিন্তা করছো বৌদি? আমি তো তোমাকে বলেছি টাকা পয়সা সব পেলে তখনই আমাকে মাইনেটা দিও। তাই হয় না সুমি, তোমার সংসার চলবে কি করে? তুমি এক কাজ করো, এই মাসটা করে নাও, তারপর থেকে না হয়। তোমাকে তোমার ছেলের দিবি বৌদি, এভাবে আমাকে তাড়িয়ে দিও না। তোমার এই অবস্থায় তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। না সুমি, আমি নিজেও জানি না এই বাড়িতে আমি কদিন থাকতে পারবো। এমন একটা সমস্যা। কি হয়েছে বৌদি? সেই একই বাথরুমে, আবার কাল রাতেও আমি পরিষ্কার শুনলাম যেন কেউ কথা বলছে, কিন্তু কিন্তু ভাষাটা ঠিক বুঝতে পারলাম না। মনে হচ্ছিল কেউ খুব কাছে দাঁড়িয়ে ফিসফিস করছে। ওরে বাবা, আবার সেই শব্দ! বৌদি, এবার কিন্তু তুমি আমার কথাটা একটু ভেবে দেখো। ওই সরণি মোড়ে রুদ্রবাবুর কাছে একবার যাও। কত লোকে যায় জানো? আমি তো চিনতামই না। ঝর্ণা দিয়ে গেছিল, ওর ছেলেকে তো ভূতে ধরেছিল। ভূত টুত এসব আমি বিশ্বাস করি না সুমি। আমি বিজ্ঞানের ছাত্রী, আর আমার হাজবেন্ড ও তো এসব শুনলে হেসে উড়িয়ে দিত। হ্যাঁ বৌদি, আমি জানি
তোমার আশেপাশে যখন এমন ভুতুড়ে ঘটনা ঘটে তখন আর কি করা যাবে বলো? বিশ্বাস না থাকলেও একটা ব্যবস্থা তো করতেই হবে। লোকটা বেশ ভালো গো, তুমি গিয়েই দেখো না একবার। চুপ করে যায় সীমা। সত্যিই তো, নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, তাহলে ভুলটা কোথায়? সত্যিই কি এসব কাকতালীয়, নাকি কিছু আছে যা চোখে দেখা যায় না, শুধু কানে শোনা যায়? ঠিক আছে সুমি, তুমি তুমি কাল রুদ্রবাবুর ঠিকানাটা একবার এনে দাও। আমি আমি কাল যাব একবার। রুদ্র চেম্বারটা একেবারে অন্যরকম। শহরের এক নিরিবিলি কোনায় পুরনো দিনের একটা বাড়ির দোতলায় অফিস। দেওয়ালে ঝোলানো নানা ধরনের প্রাচীন যন্ত্রপাতি আর পুরনো কিছু মানচিত্র, গ্রহ নক্ষত্রের ছাপা ছবি আর কিছু তান্ত্রিক চিহ্ন। একটা তাক ভর্তি নানান রকম বই, আধুনিক সাইকোলজি থেকে পুরনো গ্রন্থ, সবই সেখানে সাজিয়ে রাখা। কোণের দিকে একটা ছোট্ট পুজোর ঘর আর একটা সাদা মাটা ডেস্ক, যার ওপর ছড়িয়ে থাকে রেকর্ডার, সাউন্ড অ্যানালাইজার, ল্যাপটপ আর কিছু কাঁচের জারে রহস্যময়ী সামগ্রী। ডেস্কের পেছনে একখানা চামড়ার রিভলভিং চেয়ার, সেখানে বসে রুদ্র একা একা অনেক রাত জেগে কাটিয়ে দেয়। রহস্যের স্তর উন্মোচন করতে ভালোবাসেন যে তিনি। টেবিলের উপর রাখা ছোট্ট কাঁচের রঙিন বলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল রুদ্র। বলটার ভেতরে আটকে থাকা রঙিন তরলের মাঝে এক ফোঁটা আলো ফেলতেই ঘরের দেওয়ালে ছায়া খেলে গেল। রুদ্র গভীর মনোযোগে একভাবে বলটাকে নিরীক্ষণ করতে থাকে, যেন কিছু একটা বোঝার চেষ্টা করছে, যেন এই বলটার ভেতরেই লুকিয়ে আছে কোনো একটা অসমাপ্ত কথা, কোনো অতৃপ্ত আত্মার ইঙ্গিত। ঠিক সেই সময়েই দরজায় পড়ল টোকা। স্যার, আসবো? ওর অ্যাসিস্ট্যান্ট মনামি মাত্র 1 বছর হলো কাজে জয়েন করেছে। একটা লোকাল পত্রিকায় বিজ্ঞাপন দেখে রুদ্রর চেম্বারে অ্যাসিস্ট্যান্টের জন্য ইন্টারভিউ দিতে আসে, আর আশ্চর্যজনকভাবে সিলেক্টেডও হয়ে যায়। রুদ্র হয়তো মুখে বলে না, কিন্তু মনামির উপস্থিতি ওকে অনেকটাই সংগঠিত করে রেখেছে। মনামি একটু অলস, তবে কাজের ব্যাপারে গাফিলতি নেই। স্যার, একজন এসেছেন, নাম সীমা। অ্যাপয়েন্টমেন্ট নেই, কিন্তু খুব চিন্তিত মনে হলো। হুম, ভিতরে নিয়ে এসো নাকি? সীমা বেশ সন্তর্পণে ঘরে ঢোকে। চোখে মুখে এক রাশ ক্লান্তি আর অস্বস্তি, মনের ভেতরে জমে থাকা অজস্র প্রশ্ন। চোখ তুলে তাকায় রুদ্র। সীমাকে দেখে চুপ করে যায় কয়েক মুহূর্ত। মহিলার চোখে ভয় আছে, কিন্তু সেটা হঠাৎ করে আসা ভয় নয়। দিনের পর দিন বুকে চেপে রাখা অদেখা কষ্টগুলো সীমার চোখে ধরা পড়ে যাচ্ছে খুব সহজেই। রুদ্র বুঝে যায় এই নারী কিছু অদ্ভুত, কিছু অস্বাভাবিকের মধ্যে দিয়ে আসছে। বসুন। জল খাবেন? না, ঠিক আছে। ঘাবড়ে যাবার কিছুই নেই। আপনি একা নন, যারা আসে তাদের অনেকের চোখে এই একই ছায়া আমি দেখেছি। ধীরে ধীরে আমায় সবটা খুলে বলুন। রুদ্র চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর বলের দিকে একবার তাকায়। ওয়েল, আমি আজ রাতেই আপনার বাড়ি যাব। চমকে ওঠে সীমা। আজকেই যাবেন? মানে এত তাড়াতাড়ি? হ্যাঁ, আপনার কথা শুনে যা মনে হচ্ছে খুব বেশি দেরি করা উচিত হবে না। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, আমি যখন যাব বাড়িতে আপনি ছাড়া যেন আর কেউ না থাকে। আর একটা প্রশ্ন। বলুন। আপনার বাথরুমে কি কোনো আয়না আছে? হ্যাঁ, আছে। আর আয়নাটা কি আপনার হাজব্যান্ড লাগিয়েছিলেন?
হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? ও কিছু নয়, গেস করলাম। ও, উঠে দাঁড়িয়ে পড়ে সীমা। ওর মধ্যে অদ্ভুত একটা অস্বস্তি। পিছন ফিরে দরজার দিকে এগোতে গিয়ে থেমে যায় হঠাৎ। তারপর ইতস্তত করে বলে ওঠে, আপনার ফি মানে আপনার পারিশ্রমিকটা? আপনার সমস্যার সমাধান আগে হোক, তারপর না হয় পারিশ্রমিক নিয়ে ভাবা যাবে। চিন্তা করবেন না, আমি সব ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। তারপর আর আপনারও টাকা পয়সা নিয়ে খুব একটা চিন্তা থাকবে না। কিন্তু আপনি আপনি কি করে বুঝলেন আমি টাকা পয়সার সমস্যায় আছি? রুদ্র এবার সোজা হয়ে বসে। ওর দৃষ্টি স্থির। সাইকোলজি বুঝলেন, সাইকোলজি। আপনার মধ্যে কনফিডেন্সের অভাব, সাজে পোশাকে আভিজাত্য রয়েছে, অথচ আপনি এসেছেন অটো করে। অবাক হওয়ার কিচ্ছু নেই ম্যাডাম, সবটাই অবজারভেশন পাওয়ার। চেষ্টা করলে আপনিও কিন্তু আমার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারবেন। কি ভুল বললাম? মৃদু হাসল সীমা। তারপর ধীর পায়ে বেরিয়ে গেল বাইরে। স্যার, কি মনে হলো? কিছু আছে ওই বাড়িতে? আছে। উপস্থিতিটা খুব স্পষ্ট, শক্তিশালীও বটে। তাহলে কি স্যার ক্ষতিকারক কিছু? সেটা নয়, আমার মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছে সে, অথবা বলতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু কে স্যার, আর কি বলতে চাইছে? সেটাই এখনো বোঝা যাচ্ছে না। এরা সবাই চিৎকার করে না মনামি, কিছু আত্মা শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে, চাই কেউ তাদের অনুভব করুক, আর তাদের কথা সবাই বুঝতেও পারে না। রুদ্র যখন সীমার ফ্ল্যাটে পৌঁছলো তখন সন্ধ্যা নেমে এসেছে। বিল্ডিংটা একেবারে নিরিবিলি, আশেপাশে তেমন কেউ নেই। সীমার ফ্ল্যাটটা 4th ফ্লোর। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রুদ্র অনুভব করলো এখানে অদ্ভুত একটা নেগেটিভিটি, যেন আশপাশে কেউ শ্বাস নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না কাউকে। সীমা দরজা খুলতেই রুদ্র এক পা বাড়িয়েই থেমে যায়। এমন একটা আষ্টে গন্ধ নাকে এসে লাগে। বেশ কয়েকদিনের পুরনো ভিজে কাপড় বা পচা মাছ থেকে যেরকম দুর্গন্ধ বেরোয়, ঠিক সেরকম। গাটা গুলিয়ে ওঠে রুদ্র। এই গন্ধটা, আপনি কি কোনো গন্ধ পান রোজ? খুব আষ্টে পচা মাছের মতো গন্ধ? না তো, আমি তো কিছুই পাচ্ছি না। রুদ্র আর কিছু বলে না। ঘরের ভেতরটা খুবই গোছানো, কিন্তু কোথাও কোনো প্রাণ নেই। একটা অদৃশ্য ভার চেপে আছে পুরো ঘরের ওপর। রুদ্র ধীরে ধীরে চারপাশ ঘুরে দেখে, তারপর চুপচাপ বাথরুমের দিকে এগোয়। দরজা খুলে ও দাঁড়িয়ে পড়ে। ভেতরে পা রাখতেই হঠাৎ শরীরটা যেন হিম হয়ে যায়। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে আসে। নিঃশব্দ একটা ভারী উপস্থিতি টের পায় সে। কেউ যেন নিঃশ্বাস ফেলছে আর ওকে দেখছে। রুদ্র চোখ বুজে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, ধ্যান করে।
উপস্থিতিটা শক্তিশালী, কিন্তু এখনো সহিংস নয়। ধীরে ধীরে বাইরে এসে দাঁড়ায় রুদ্র। কিছু বুঝলেন? ঘরটা একটু অন্যরকম, মানে একটা চাপা দমবন্ধ ভাব আছে। আর তাছাড়া বাড়িতে বাস্তুরও তো কিছু গরমিল দেখতে পাচ্ছি। আর বাথরুমটা, ওখানের ওই আয়নাটা খুব বেশি। আমার মনে হচ্ছে আপনি কিন্তু পুরোটা বলছেন না। কেন বলুন তো? কি বুঝতে পারলেন, কি গন্ধ পেলেন? আমি তো পুরো কনফিউজড হয়ে যাচ্ছি। ওয়েট 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 সবটা বলার সময় এখনো আসেনি। তবে ভয় পাবেন না, আমি আজ রাতটা এখানেই থাকছি। আপনি এখানে? রাতটা খুব গুরুত্বপূর্ণ। আপনি বরং আজকে বাইরে কোথাও একটা চলে যান, কোনো বন্ধুর বাড়ি বা যেখানে আপনি সেফ থাকবেন। আপনি কি তাহলে শিওর কিছু ঘটতে পারে? দেখুন, আমি যা বুঝতে পারছি তাতে আমার মনে হচ্ছে কারোর কিছু বলার আছে, আর আমি সেটা শুনতে এসেছি। নির্ভয় থাকুন, সব ঠিক হয়ে যাবে। রাত তখন প্রায় 3টে। চুপ করে সীমার ডাইনিংয়ে বসে আছে রুদ্র। চারিদিক নিস্তব্ধ। ঝিঁঝি পোকার ডাকটা বেশ প্রকট। ঘরের মধ্যেকার আষ্টে গন্ধটা এখনো নাকে আসছে রুদ্রর। পকেট থেকে ফোনটা বের করে সময়টা দেখে নিল রুদ্র। না, কারোর সারা শব্দ নেই। তবে কি মনের ভুল? সেই রাত 11টা থেকে 3-4 বার বাথরুমে ঘুরে এসেছে, কিন্তু অস্বাভাবিক তো কিছুই নেই। আরো একবার সময়টা দেখল, 3:15। আর ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল রুদ্রর একদম কানের পাশ ঘেঁষে। সেই সঙ্গেই তীব্র হতে শুরু করলো আষ্টে গন্ধটা। গা গুলিয়ে উঠল রুদ্রর। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এলো। মনে হলো এক্ষুনি জ্ঞান হারাবে। নিজের মনকে সংযত করলো রুদ্র। ধীর পায়ে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল বাথরুমের দিকে। বাথরুমের দরজার সামনে এসে লাইটটা অন করে দিল রুদ্র। কিন্তু আশ্চর্য, লাইট জ্বলছে না। গোটা ফ্ল্যাটটা একেবারে অন্ধকারে তলিয়ে গেছে। কোনো রকমে হাতড়ে হাতড়ে বাথরুমের ভিতরে ঢুকে পড়ল রুদ্র। একটা লম্বা শ্বাস নিয়ে বাথরুমের দরজাটা বন্ধ করে দিল। ঠিক সেই সময়েই বাথরুমের হলুদ এলইডি লাইটটা দপদপ করতে শুরু করল। আলো অন্ধকারের খেলায় ছোট বাথরুমটা যেন আরো ছোট মনে হতে শুরু করলো রুদ্রর। চারিদিক থেকে আসছে পচা দুর্গন্ধ, আর কুয়াশায় ঢেকে গেল চতুর্দিক। আর তখনই সবকটা আলো একসঙ্গে নিভে গেল। একটা ভারী নিঃশ্বাসের শব্দ বাথরুমের ভিতরে প্রতিধ্বনিত হতে থাকলো। রুদ্রর বাম পাশের বেসিনের কলটা নিজে থেকেই খুলে গেল। চমকে উঠল রুদ্র। আর ঠিক তখনই হঠাৎ নিভে যাওয়া আলো আবার জ্বলে উঠল। বাথরুমের দেওয়ালের টালি ঘেঁষে তখনই রুদ্র দেখতে পেল এক ছায়া মূর্তি। মানুষের মতো অবয়ব, কিন্তু মুখটা নেই।
একদম ফাঁকা, গভীর একটা গর্তের মতো। সারা শরীর থরথর করে কাঁপছে তার, যেন কষ্টে ক্ষোভে কুঁকড়ে আছে। হাত দুটো উঁচু করে রেখেছে দেওয়ালের দিকে। খসখসে গলায় কিছু একটা বলে চলেছে সেই ছায়ামূর্তি। আওয়াজটা স্পষ্ট নয়, যেন যেন গলার ভেতরে কিছু একটা জমে আছে তার। ভাষাটাও একেবারে দুর্বোধ্য। ঘেমে উঠল রুদ্র। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে এর আগেও পড়েছে, কিন্তু সেখানে উল্টো দিকের অশরীরীটিকে এত অসহায় মনে হয়নি। ভয়ে ভয়ে গলাটা শুকিয়ে গেল। ছায়ামূর্তিটি তখনও একভাবে বলে চলেছে, Está halusti kvasan hopputu, aksin a pákát, hos topszóvá kezdne rusi. Érti usnuklós, régát részni ott kell, víram dári budira. পিছন দিকে সরতে শুরু করলো ধীরে ধীরে। আর হঠাৎই আলোগুলো আবার নিভে গেল। একটা এলোমেলো হিমেল হাওয়া ছুটে এলো রুদ্রর দিকে, ছুঁয়ে গেল ওর শরীর। রুদ্রর শ্বাস বন্ধ হয়ে এলো, হাত পা ঠান্ডা হয়ে জমে গেল একেবারে বরফের মতো। এক ঝটকায় বাথরুম থেকে বেরিয়ে এলো রুদ্র, কিন্তু মাথার পেছনে এখনো সেই নিঃশ্বাসটা, সেই চোখহীন ছায়ামূর্তির উপস্থিতি স্পষ্ট টের পেল ও। রুদ্র বুঝতে পারল এটা কোনো কল্পনা নয়। এই বাথরুমের ভিতরে সত্যিই কিছু অস্বাভাবিক আছে, আর সেই অশরীরী কিছু বলার চেষ্টা করছে রুদ্রকে। তারপর নিজে থেকেই কখন যেন সব শব্দ বন্ধ হয়ে গেছে, আর বাকি রাতটুকু নির্বিঘ্নেই কেটে গেল। প্রচণ্ড চিন্তায় কপালে ভাঁজ পড়ল রুদ্রর। স্পষ্ট বুঝতে পারছে ছায়ামূর্তি কিছু জানাতে চাইছে। অবয়বটা পুরুষ না নারীর চোখ বন্ধ করে একটু মনে করার চেষ্টা করলো ও। পুরুষ, একজন পুরুষ। তবে কি ওটা রজত, অর্থাৎ সীমার স্বামী? কি বলছেন আপনি? আমার স্বামী অশরীরী ভূত হয়ে আমার ফ্ল্যাটে আমাকেই ভয় দেখাচ্ছে? আহা, আপনি ভুল করছেন। আমি একবারও বলিনি উনি ভয় দেখাচ্ছেন। আমি বলতে চাইছি উনি আমাদেরকে কিছু একটা জানাতে চাইছেন। আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না মিস্টার রুদ্র। নিশ্চয়ই আপনার কোথাও একটা ভুল হচ্ছে। হতেই পারে, কিন্তু কোথাও থেকে তো একটা শুরু করতেই হবে। আর তাছাড়া এই সমস্যার সূত্রপাত আপনার হাজব্যান্ড মারা যাওয়ার পরেই। অন্তত আপনি তো তেমনটাই বললেন। হ্যাঁ, কিন্তু দেখুন, আপনার স্বামী আর জীবিত নেই, সেটা যেমন সত্যি, তেমনি উনি কিন্তু আপনাকে ভয় দেখাতেও চাইছেন না। আসলে মৃত্যুর পর কিছু কিছু আত্মা থেকে যায় ঠিক মাঝপথে, শুধু একটা শেষ কথা বলার জন্য। আমার মনে হচ্ছে আপনার স্বামীর এমন কিছু ছিল যা তিনি আপনাকে বলে যেতে পারেননি, আর সেই না বলা কথাগুলোই এখন চারপাশে এই অস্থিরতাটা তৈরি করেছে। তবু আপনি দেখুন, আমাকে আর 2 দিন সময় দিন। যদি প্রবলেম সলভ করতে না পারি তাহলে আমি হার স্বীকার করে নেব। আর 2 রাত, ঠিক আছে? আর 2 রাত আপনার ফ্ল্যাটে আমি কাটাতে চাই। আজ অমাবস্যা। বাইরে নিকষ কালো অন্ধকার, চারিদিকে বিরাজ করছে নিস্তব্ধতা। সীমার ফ্ল্যাটে আজ আবারও রুদ্র একা। রাত গড়াতে না গড়াতেই আবার সেই পরিচিত শব্দ।
বাথরুমের দিক থেকে ভেসে আসা ফিসফিসে কথা। রুদ্র ধীরে ধীরে এগিয়ে যায় বাথরুমের দিকে, দরজা ঠেলে ঢোকে ভিতরে। আলোগুলো আবারও দপদপ করতে শুরু করে। এবার হঠাৎ সব কল একসঙ্গে খুলে যায়, চারপাশে শুধু জলের বিকট শব্দ। রুদ্র চমকে তাকায় আয়নার দিকে। এবার সেই ছায়ামূর্তি আয়নায় আগের চেয়ে স্পষ্ট, আরো কাছাকাছি। রুদ্র চিৎকার করে বলে ওঠে, কে কে তুমি? কি বলতে চাইছো? ছায়াটি ঠায় দাঁড়িয়ে অজানা ভাষায় কিছু বলে চলেছে একটানা। রুদ্র বুঝতে পারছে না, কিচ্ছু বুঝতে পারছে না। তুমি তুমি কি কিছু বলতে চাইছো? প্লিজ স্পষ্ট করে বলো, আমি বুঝতে পারছি না। তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, তোমার ভাষা আমি বুঝতে পারছি না। কি মনে করে রুদ্র পকেট থেকে ফোনটা বের করে, তারপর রেকর্ডারটা অন করে দেয়। এই অজানা অস্পষ্ট ভাষাটা ওকে ধরে রাখতেই হবে। শোনো, তুমি যা বলছো আমি বুঝতে পারছি না, কিন্তু এবার তোমার কথাগুলো রেকর্ড করে রেখে দেব। খোঁজার চেষ্টা করব, আমি খোঁজার আপ্রাণ চেষ্টা করব তুমি কি বলতে চাইছো। আর একটা কথা, তুমি কিন্তু কারোর ক্ষতি করার চেষ্টা করো না। আমি যতদিন না তোমার কথা বুঝতে পারছি, তুমি কিন্তু অপেক্ষা করো। তুমি কারোর ক্ষতি করো না। কেটে গেছে প্রায় 3 দিন। সকাল থেকে রুদ্রর চেম্বারে প্রায় 3 জন এসে ফিরে গেছে। কাউকেই অ্যাটেন্ড করেনিও। প্রচণ্ড বিরক্ত হয়ে আছে, চুপচাপ হেডফোনটা কানে দিয়ে বসে আছে। চোখে ঘুম নেই, কেবল ক্লান্তি আর একটা অস্থিরতা। ওর সামনের ডেস্কেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভূত, প্রেত, অশরীরী পিশাচদের নিয়ে লেখা সব বই, যেগুলো বেশ কয়েকদিন ধরেই পড়ে ফেলেছে একেবারে খুঁটিয়ে। ইন্টারনেটে অসংখ্য ঘাঁটাঘাঁটি করেছে। কয়েকজন ভাষা বিশেষজ্ঞ, এমনকি 1-2 অকাল্ট রিসার্চারদের সাথেও যোগাযোগ করেছে, কিন্তু কেউই কিছু বলতে পারেনি এই রেকর্ড করা শব্দগুলোর মানে। রুদ্রর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। একেবারে অসহায় লাগছে নিজেকে। হেডফোনে বারবার শুনছে সেই একই রেকর্ডিং। তাতে একটা স্পষ্ট আওয়াজ আছে, কেউ কিছু বলছে, কিন্তু ভাষাটা যেন এই পৃথিবীরই নয়। মনামি, ওর অ্যাসিস্ট্যান্ট, পাশের চেয়ারে বসে বসে দুলে দুলে হাই তুলছে। মনামি, হাই তোলা বন্ধ করবে। আমি মাথা খারাপ করে ফেলছি, আর তুমি সত্যি। সরি স্যার, আবার? আসলে কাল রাতে সারা রাত ঘুমোইনি। দিদির ছেলে এসেছিল, খুব দুষ্টু, কিছুতেই ঘুমোচ্ছিল না। এই শোনো, তোমার ওই ঘুম না হওয়া নিয়ে না আমার একটুও মাথা ব্যথা নেই। হ্যাঁ, তোমার ওই হাই তোলা দেখে আমি কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। তাহলে স্যার এক কাজ করুন, রিভার্সে কাউন্ট করুন, কনসেন্ট্রেট করতে পারবেন। গতকাল রাতে যখন কিছুতেই ঘুমোচ্ছে না দুষ্টুটা, তখন না আমি ওকে রিভার্সে কাউন্ট করিয়েছিলাম। এই যেমন ধরুন 100, 99, 98। ধীরে ধীরে ঘুমিয়েও পড়লো। দেখুন, আপনিও কনসেন্ট্রেট করতে পারবেন। হঠাৎ এক লাফে উঠে দাঁড়িয়ে পড়ল রুদ্র। তারপর ছুটে এলো মনামির একদম সামনে। তারপর বলল, কি কি বললে? রিভার্সে কাউন্ট? ঘাবড়ে গেল মনামি। কোনো রকমে বলল, না সরি স্যার, আসলে আমি ঘুমের ঘরে আপনাকে কি বলে ফেলেছি। আপনি কেন রিভার্সে কাউন্ট করতে যাবেন? আমি তো দিদির ছেলেটাকে। হ্যাঁ হ্যাঁ, রিভার্স রিভার্স, ঠিক বলেছো, রিভার্স। রুদ্রর চোখে হঠাৎ এক ঝলক আগুন জ্বলে ওঠে, যেন ঠোঁটে এক অদ্ভুত মৃদু হাসি খেলে যায়। সঙ্গে সঙ্গে নিজের কম্পিউটারে বসে পড়ে, সাউন্ড এডিটিং সফটওয়্যার খুলে ফেলে। রেকর্ড করা সেই অদ্ভুত শব্দের ফাইলটা ড্র্যাগ করে নিয়ে নেয়। এক ক্লিকে রিভার্স অপশনে ক্লিক করে।
ঠিক এক মুহূর্ত, আর হেডফোনের মাধ্যমে শব্দ কানে আসতেই চওড়া হয় ওর মুখের হাসি। ইয়েস, ইউরেকা, থ্যাংক ইউ সো মাচ মনামি। এই সামান্য বিষয়টা কেন যে মাথায় আসছিল না আমার। কি কি বলছেন স্যার? কি বলছেন? ওই ভূত রিভার্সে কথা বলছে, মানে উল্টো উল্টো? কিন্তু কেন? আমার মনে হয় ওরা ঠিক উল্টো ভাবে কথা বলে না, বরং ওদের কথা আমাদের কাছে উল্টে পৌঁছয়। ঠিক যেমন আমরা আয়নায় নিজেদের উল্টো দেখি, ওরা হয়তো আমাদের এই পৃথিবীটাকে ঠিক সেই আয়নার মতো করেই দেখে, আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু যেটা ওরা বলছে সেটা আমাদের কানে এসে পৌঁছয় ঠিক তার বিপরীত দিক থেকে। কিন্তু স্যার, সব ভূত তো এইভাবে কথা বলে না। হ্যাঁ, ঠিকই বলেছ, তারা সম্ভবত অনেক বেশি পাওয়ারফুল এনার্জি আর কি, তাই তারা বা তাদের বলা শব্দগুলো সোজা করেই আমাদের কানে এসে পৌঁছয়। তাহলে স্যার, রজ তো অতটা শক্তিশালী নয়, হয়তো নিজের সামান্য একটা উদ্দেশ্য পূরণের জন্যই আটকে পড়েছিল ইহলোক আর পরলোকের মাঝামাঝি। এ কি মিস্টার রুদ্র, আপনি এই সময় আমার বাড়িতে? হ্যাঁ, বিশেষ প্রয়োজন, তাই জন্যই না জানিয়ে চলে এলাম। কেন, আবার নতুন কিছু? তার আগে বলুন তো, রাতের শব্দগুলো এখনো কি হচ্ছে? জানি না ঠিক, আসলে আমি এখন বাপের বাড়িতেই থাকি। আজও এসেছিলাম কিছু গোছগাছ করে নিয়ে যাব বলে। মা আসলে কিছুতেই এই বাড়িতে আমাকে থাকতে দিচ্ছে না। আপনার সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আমি। সমস্যা? হ্যাঁ, আপনার হাজব্যান্ড খুব সংযতভাবেই বাইকটা চালাচ্ছিলেন, কিন্তু উল্টো দিক থেকে একটা ট্রাক ওর দিকে আচমকাই এগিয়ে আসে আর সজোরে। চোখ দুটো কুঁচকে ফেলে সীমা, আতঙ্কে মুখটা একেবারে সাদা হয়ে যায় ওর। আপনি ভয় পাবেন না প্লিজ, তাহলে আমি সবটা জানাতে পারবো না। আপনি বলুন। দেখুন, ধাক্কা দেওয়ার পর ট্রাক ড্রাইভারটি পালিয়ে যায়, আর এখন সে যেখানে রয়েছে এই ঠিকানাটা কাগজে লেখা রয়েছে। আর হ্যাঁ, কাগজপত্র, টাকা পয়সা, এছাড়াও সমস্ত ব্যাংকের ডিটেলস সব কিছু আপনাদের ওই পুরনো কাঠের আলমারির একদম নিচের দিকের একটা ড্রয়ারে সেফলি রাখা আছে। হ্যাঁ, কিন্তু আলমারি তো আমি তন্ন তন্ন করে খুঁজেছি। রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীর পায়ে এগিয়ে গেল রজতের স্টাডির দিকে। সেখানেই পুরনো কাঠের তৈরি একটা আলমারি। আলমারিটা খুলে ওর সামনেই হাঁটু মুড়ে বসে পড়ল রুদ্র। তারপর হাত দিয়ে ছুঁয়ে দেখল নিচের তাকে রাখা পুরনো জামা কাপড়গুলো। একটা একটা করে সরিয়ে ফেলল সব কিছু। এরপর কাঠের পাটাটার উপরে হাত বোলাতেই হঠাৎ টক করে একটা আলগা শব্দ হলো। আসলে ওখানে ছিল একটা পাতলা কাঠের ঢাকনা, নিপুণভাবে বসানো। তুলে ফেলতেই চোখের সামনে খুলে গেল একটা চোরা কুঠুরি বা লুকোনো ড্রয়ার। ভেতরে একটা পুরনো ধুলোমাখা লোহার ছোট বাক্স। বাক্স খুলতেই দেখা গেল কয়েকটা মোটা খাম, তাতে গোছানো টাকা, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আর হলুদ একটা ডায়েরি। সমস্তটাই বের করলো রুদ্র, তারপর তুলে দিল সীমার হাতে। ধুলো, বড্ড ধুলো। এই নিন, এই আপনার সম্পত্তি। কিন্তু আপনি এসব জানলেন কি করে? আর আপনার হাজবেন্ড বলেছেন সবটা। কিন্তু ওই সমস্ত কিছু এইভাবে লুকিয়ে রেখেছিল কেন? লুকিয়ে নয়, যত্ন করে রেখেছিলেন। ভেবেছিলেন উনি একা জানাটাই যথেষ্ট, আর আপনি যেভাবে সব কিছু ভুলে যান তাতে আপনাকে হয়তো ইনভলভ করতে চাননি। আপনি কি করে জানলেন আমি সব কিছু ভুলে যাই? এটাও কি ওই? না না, ওটা আমি আন্দাজে বললাম। প্রথম যখন আমার চেম্বারে গিয়েছিলেন,
এই আপনার ছাতাটা, এই ছাতাটা আপনি ফেলে এসেছিলেন, তাই মনে হলো। আপনার কাছে যে কিভাবে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। আমি ভাবতেই পারিনি কাগজপত্র টাকাগুলো শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হবে। এটাই আমার কাজ ম্যাডাম। আর হ্যাঁ, ওই বাথরুমের আয়নাটা কিন্তু আজই ভেঙে ফেলবেন, ওটার সঙ্গে অনেক কিছু আটকে আছে, সেটা কাটতেই হবে। আর একটা ছোট করে হোমযজ্ঞ করিয়ে নেবেন বাড়িতে, বাস্তুর সমস্যাও ছিল, সেটা ঠিক না করলে আবার সমস্যা হতে পারে। আমি পুজো পাঠ করেন এরকম একজনের নাম্বার দিয়ে যাচ্ছি। আপনি যেন দেবদূত হয়ে এলেন। ধন্যবাদ রুদ্রবাবু। এবার আপনার পারিশ্রমিকটা আমি দিতে পারবো। বলুন বলুন আপনার পারিশ্রমিকটা। দেখুন, আপনার শান্তি ফিরিয়ে দিয়েছি, সেটাই আমার পারিশ্রমিক। কিন্তু হুম, আমি তো কিছুই করিনি, যা করার আপনার হাজব্যান্ড করেছেন। আমি শুধু ওনাকে বোঝার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, আপনার ফ্ল্যাটের বাস্তুটা যদি ঠিক করে দিই তখন না হয় কিছু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি প্লিজ একটু দেখে দেবেন। হাসি মুখে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এলো রুদ্র সেন। ভালো লাগছে ওর, এক অসহায় নারীকে সাহায্য করতে পেরে। সত্যি খানিকটা স্বস্তি পেয়েছে। আশা করা যায় এবার মুক্তি পাবেন রজতবাবু। হেলমেটটা পরে বাইকে উঠতে যাবে ঠিক সেই মুহূর্তেই ফোনটা বেজে উঠল রুদ্রর। মনামি কলিং। এখন আবার কি? হ্যাঁ মনামি, বলো। স্যার, এক ভদ্রলোক এসেছেন। ওনার বাড়িটা উনি ভাড়া দেন, কিন্তু কিছুদিন হলো না কেউ বাড়ি ভাড়া নিচ্ছে না। বলছে অস্বাভাবিক কিছু রয়েছে বাড়িটায়। ঠিক আছে, ওনাকে বসাও, আমি আসছি। রুদ্র, নিঃশব্দ রহস্য, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের? যদি রুদ্রকে ভবিষ্যতে এমন অনেক প্যারানর্মাল কেস সলভ করতে দেখতে চান, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর অবশ্যই আজকের গল্পটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের গল্প রুদ্র, নিঃশব্দ রহস্য। এই গল্পের লেখিকা অন্তরা, আর গল্প পাঠে ছিল অন্তরা নিজেই। আর অন্যান্য ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা অবশ্যই অন্তরা এবং শুক্লা, মৌটুসী, সৌরভ ও আমি প্রীতম। এবার চলে আসি যারা গত পর্বে সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে স্নেহা দাস, মোহিনী ভট্টাচার্য, জিনিয়া ভট্টাচার্য, স্বপ্না হোসেন, জ্যোতি মুখার্জি, জয়শ্রী কুমারী, মাম্পি সর্দার, সোনাই সামন্ত, সৌরভ পাত্র, সোনালী দাস, দেবপ্রসাদ দাস সহ অনেকেই। এবার আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, যে ফ্ল্যাটে ঘটনাটি ঘটছিল সেই ফ্ল্যাটটি কত তলায় ছিল? জানি যদি গল্পটা মন দিয়ে শুনে থাকা হয় তাহলে এই প্রশ্নের উত্তর একদম সহজ। তাই চটপট দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে টাইপ করে ফেলো আজকের সঠিক উত্তর। আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমরা। আজ তবে এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 11টায় আরও একটা হাড়হিম করা ভয়ের ভূতের গল্প নিয়ে, শুধুমাত্র ভূত চর্চায়। সঙ্গে থেকো। শুভরাত্রি।